ক্যান্ডারিয়া, পুরান ঢাকা। ছোটবেলা থেকেই পুরান ঢাকার কালচার, বিক্রমপুরের কালচার, এগুলোর সাথেই আমরা অভ্যস্ত। এক একটা অঞ্চলের মানুষ এক এক রকম হয়, এটাও আমার অভিজ্ঞতা থেকে অনুধাবন করছি। এখন সেটা বলতে চাচ্ছিলাম, ছোটবেলায় আমি বা আমার ছোট ভাই বা আমার ফ্যামিলিগতভাবে একটু ভালো পড়াশোনার দিকে ছিলাম, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। জীবনে কিছু একটা করতে হবে, বড় হতে হবে, এই তো আমাদের চাহিদা, বা আমার চাহিদা, সবারই চাহিদা। চাহিদা, আকাঙ্ক্ষা, এটা সবারই থাকতে পারে, কারণ থাকবে। কিন্তু আমার কথা, এই সব কিছুর মধ্যে আমার এই চাহিদা, আমার ছেলে কি হবে, আমার মেয়ে কি হবে, বা আমার নেক্সট জেনারেশন কি হবে, সবগুলোর জন্য আপনার একটা পরিবেশ দরকার, সুন্দর পরিবেশ দরকার। যে পরিবেশ থেকে তাদের মেন্টালি, তাদের চিন্তা ধারণা, তাদের সামাজিক চেতনাবোধ, ভালোবাসা, সবকিছু তৈরি হবে। তা পরিবেশ, এনভায়রনমেন্ট, কালচার, সংস্কৃতি, যাই বল না কেন, এটার একটা বিরাট প্রভাব আছে মানুষের জীবনে। পুরান ঢাকায় অতিবাহিত করাচ্ছি, আমি পুরান ঢাকাকে ভালোবাসি, ইটস ট্রু। পুরান ঢাকার ছেলেপেলেদের সাহস বা তাদের মন মানসিকতা আমি অন্যান্য অঞ্চলের ছেলেপেলেদের থেকে একটু ভিন্ন পাইছি। হয়তো বা আমি ওখানে ছোটবেলা থেকে বড় হয়েছি বলে আমার কাছে সেটাও হইতে পারে। তা সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি সেই ছোটবেলায় আমরা যখন বড় হই, স্কুল জীবন থেকে বড় হই, পিচ্ছি বেলায় আমার এক ফ্রেন্ড আমারে থ্রেট দিতেছে, ওই তুই আমার দেখাস নাই ওই প্রশ্নের উত্তরটা, তোর আমি বললাম তোর আজকে আমি মাইর দিব, 4 সাল আমার মাইর দিব। ছোট্টবেলায়, আমি তখন ক্লাস 2-তে পড়ি। আমার ওই ফ্রেন্ডের নাম হইতেছে, যাক নামটা বলবো না। ছোটবেলায় আমার ফ্রেন্ড আমাকে কইলো যে তুই ওই রাস্তাতে যাইবি, তাহলে মাইর দিব। আমি তো প্রচন্ড ভয় পেলাম। ভয় পেয়ে কোলের মধ্যে বইটা নিয়ে হাঁটতে 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 সে দীর্ঘ একটা উল্টা পথ দিয়ে, যে পথে আমার বন্ধু দাঁড়াবে না, ওই পথে উল্টা পথ দিয়ে আমি অনেক ভয়ে ভয়ে বাসায় ফিরলাম। জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বড় হচ্ছে আমরা সবাই। এক একটা ফ্রেন্ড এক এক দিকে চলে যাচ্ছে, এক একটা ফ্রেন্ডের মোটিভ এক এক রকম। তা সবাই আমরা বড় হচ্ছি, বড় হতে হতে এক একজন এক এক রকম হয়ে গেলাম। কেউ সন্ত্রাসী হয়ে গেলাম, কেউ চাঁদাবাজি হয়ে গেলাম, কেউ খুনি হয়ে গেলাম, কেউ মাস্তান হয়ে গেলাম, কেউ চেয়ারম্যান হয়ে গেলাম। সব কেমন জানে এক একটা চরিত্র এক এক দিকে ছড়াছড়াই গেল। আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের নেশা এবং নেশার জগৎ, অথবা কিভাবে এই নেশাটা ছড়ায় যাচ্ছে বাংলাদেশে, এবং আমাদের যুব সমাজ, নট অনলি যুব সমাজ, প্রায় সমাজের 70% প্রবাবলি, সমাজের প্রবাবলি 70%, আই থিঙ্ক সো, is affected by addiction of any kind of drug like that. কেউ হয়তো বা ইয়াবা খাচ্ছে, কেউ হয়তো বা ডাইল খাইতেছে, কেউ হয়তো বা গাঞ্জা খাইতেছে, কেউ হয়তো বা পেট্রোল খাইতেছে, কে কি কত রকম নেশা বাংলাদেশে। কিন্তু এর স্প্রেড, এর ব্যাপকতা আমরা ছোটবেলায় যখন দেখছিলাম, এবং কিছুদিন আগে আমি বাংলাদেশে একবার ট্যুর করে আসলাম,
সব বন্ধু বান্ধবের সাথে মিলিত হয়ে আসলাম, সবার সাথে সাক্ষাৎ করে আসলাম, সব বন্ধু বান্ধবরা কেমন আছে দেখার চেষ্টা করলাম। আমার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি। সেই যখন আমি স্কুল জীবনে, আমার মনে আছে আমার এক ফ্রেন্ড কাঁপতে কাঁপতে আমার কাছে আসলো। আমার কি রে, কি হয়েছে তোর, সমস্যা কি তোর? কয় দোস্ত, আমি তখন ক্লাস 9 অথবা 10-এ পড়ি, লাইক দ্যাট, আমার ঠিক খেয়াল নাই। আমার পুরান ঢাকার দোস্ত কাঁপতে কাঁপতে আমার কাছে এসে বললো, দোস্ত তুমি আমার একটা উপকার করে দিবা। আমি কই, তোমার আবার কি উপকার করতে দিব? কয়, আমি তো জায়গা খুঁজে পাইতেছি না, তুমি আমার একটু সুইটা ঢুকায় দাও। সুইটা ঢুকাই দেবো মানে? দোস্তের অবস্থা খুবই খারাপ মনে হইলো। আমার একটা সুই শ্রেণী দিল, তুই পারবি, কোনো ব্যাপার না, তুই তো হালার আবার সায়েন্স বেশি বুঝোস। আমি ঠিক আছে, অসুবিধা নেই, তুই দে, আমি কি করতে দিব আমার ক। সেই সময় আমি, আমার মনে আছে আমার ফ্রেন্ডের কোনো একটা অংশে রানের এই জায়গাটায় আমি একটা সিরিঞ্জ ঢুকাই দিলাম, তারপরে পেস্ট করে দিলাম, তো দেখলাম যে ঠান্ডা হইলো। আমি এইসব ব্যাপারে খুব একটা জড়িত ছিলাম না, কখনোই না। ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন আমার ইঞ্জিনিয়ারিং লাইফে ঢুকি, বিআইটি লাইফে, তখনও এগুলো নিয়ে খুব একটা ব্যস্ত ছিলাম না। মাঝে মধ্যে হয়তো বা টুকটাক ফ্রেন্ডের রিকোয়েস্টে এটা ওইটার জন্য দিয়ে একটা গাঁজা টাজা হয়তো বা টানতাম, লাইক দ্যাট। এর বেশি কখনো কিছু তেমন কিছু করতাম না। আমি ভালো ছেলে ছিলাম, ভালো ছেলে থাকার চেষ্টা করছিলাম। তারপরে জানি না কতটুকু ভালো ছেলে, কিন্তু আমি একটু দুরন্ত মনা, আমি একটু চঞ্চল মনা এবং বন্ধুত্বপনা। সমস্ত বন্ধুকে আমি ভালোবাসি, বন্ধুদের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করি, বা পারলে হেল্প করার চেষ্টা করি, কখনো ক্ষতি করার চেষ্টা করি না। এরকম টাইপেরই একটা বন্ধু আমি। কেউ বলতে পারবে না যে আমি তার ক্ষতি করার চেষ্টা করছি। একটা প্রবলেম আমার আছে যে অন্যায়ের প্রতিবাদ করে ফেলি। অন্যায়কে সহ্য করতে পারি না, অন্যায়কে দেখলে দাঁড়ায় যায়, প্রতিবাদ করি। দ্যাট ইজ মাই মেইন প্রবলেম। এই জন্য আমি অনেকের কাছে শত্রু হয়ে গেছি, কিন্তু আবার অনেক বন্ধুও পাইছি। তা বাংলাদেশের নেশার কথা বলছি। ইন্টারমিডিয়েটের পর থেকে ইউনিভার্সিটি যখন লাইফে যাই, তখন টুকটাক ডাইল খাওয়া শুরু হলো আমাদের। এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড একটা ডাইল নিয়ে আসে, ডাইল খেলে একটু উদাস মন হয়ে যায়, আমরাও খেলাম। ডাইল খাওয়ার পরে চা খাইলাম, চা খেতে ভালো লাগে, সিগারেট খেতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগতেছে, আড্ডা মারতে ভালো লাগতেছে। চার্মিং, নট ব্যাড। এই যে নট ব্যাড, নট ব্যাড মিনস একবার, দুইবার, তিনবার, চারবার, একসময় দেখা যাবে যে আমি সবাই আসক্ত হয়ে যাচ্ছি। আমি এরকম দু একবার হয়ে গেছিলাম, অনেক কষ্টে মষ্টে রিকভার হয়েছি, বাট ইটস টাফ, টাফ টু কাম ব্যাক ফ্রম দেয়ার, ইটস রিয়েলি টাফ। এখন আমি আপনাদের বলতে যাচ্ছি একটা নতুন অভিজ্ঞতা। যখন আমরা বাংলাদেশে গেলাম, বাংলাদেশে যে সবাইকে খবর দিলাম, দোস্ত আই এম কামিং ব্যাক। সবাই আমার খবরটা বললো, কেমন আছিস, ভালো আছিস, শান্ত আছিস? সবাইকে দেখে ভালো লাগলো। এই করতে করতে কয়েকদিন কেটে গেল। পুরাতন বন্ধু বান্ধব কে কেমন আছে, তারা কোথায় আছে, সবকিছু আমার কাছে এক আবেগময় স্মৃতি ভেসে উঠলো। সবাইকে ডাকলাম, তো সবাইকে দেখার ইচ্ছা হলো কে কেমন আছে। হ্যাঁ, এক ক্লোজ ফ্রেন্ডের কথা বলি, যে আমার এক সময়কার ডায়েল সঙ্গী ছিল। আমরা একসাথে ডায়েল খেতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম, ঘুরে বেড়াতাম।
মোটরসাইকেল করে অনেক দূরে দূরে চলে যেতাম। সে এক ক্লোজ ফ্রেন্ড। আমার অনেকগুলি ক্লোজ ফ্রেন্ড, একজন না, অনেকগুলি ক্লোজ ফ্রেন্ড। আমি তারপর বললাম, আমি ছোটবেলা থেকে আমি ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত রিক্সাওয়ালা ম্যাথর সবার সাথে আমি চলতে পছন্দ করছি। সবাইকে আমি জানার চেষ্টা করছি যে কে কি চিন্তা করে, কার কি ভাবনা, কে কি বলতে চায়। সবাই একই মন, এক একজন এক রকম চিন্তা করে। মন নাকি ভালোটাকে সবাই পছন্দ করে। একটা বদমাইশ লোক সেও চায় ভালো হোক, আমার ছেলেটা ভালো হোক, এটাই চায়, এটাই সত্যি। তার দোস্তর কাছে গেলাম, ছোটবেলার মতো একসাথে অনেক কিছু করছি। যাই হোক, দোস্ত দেখি কি জানে একটা ট্যাবলেট বের করলো। বললাম, এটা কি? ডাইল কই? তোর তুই না ডাইল খাস? ডাইলটা কই? হ্যাঁ বেটা, কই আসিস তুই বেটা? ডাইলের যুগ আছে নাকি? আর কই কস কি? এখন আবার কিসের যুগ? কই তুই টের পাস নাই, খবর পাস না এখনো? কই খবর তো এখনো পাই নাই। ক কি হোয়াট দ্যাট? ওয়েট কর ওয়েট কর, আরো দুই চারটা ফ্রেন্ড এসেছে। আমি কি বলো কথা? দুই চারটা ফ্রেন্ড আসলো, এসে একটা ট্যাবলেট আমার লাল লাল গোল গোল ট্যাবলেট বার করলো। তারপরে একটা রাংতা কাগজ লাইক দ্যাট। সো এটা একটা পাইপের মতন করলো, হাফ পাইপ, নিচের দিক দিয়ে আগুন জ্বালাইলো, ওটা দিল। 5 টাকা না 6 টাকা, 2 টাকা, সরি 2 টাকা, 2 টাকার কি একটা পাইপ বানালো। পাইপ বানালো। So this way they inhale the smoke. ও মাঝখানে একটা কি একটা পয়সা দিল। আমার কইলো, কিরে বলেছিস কে? আমি তাই তো, আমি বলেছি কি লেগা? দোস্ত খাইতেছে, আমি কি বয়ে থাকতে পারি? এটা খাইতে পারে না। আপনারা আমার ছোটবেলার ফ্রেন্ড। টানলাম, এক টান দিলাম, ওই হালা দিয়ে খাইতেই আছে। কারো টান সানস না কে? কি কস? বার টানলাম, 2 বার টানলাম, 3 বার টানলাম, 4 বার টানলাম। তারপর আমি বুঝতে পারলাম আমি কোথায় হারাই যাচ্ছি। দোস্ত জানতেই আছে। আমার বললো, খাবি? না, এখন খাবো না। সবসময় একটা যাই করে নাই করে একটা লিমিটের মধ্যে রাখার চেষ্টা করছি। পুরোপুরি ভেঙেও জানি, পুরোপুরি হয়তো দাঁড়াইতে পারে নাই। মধ্যবিত্ত বলে কথা। ইয়াবা, দ্যাট ইজ কল্ড ইয়াবা। আমি বললাম, কিরে এটা আবার কবে থেকে আসলো এই বাংলাদেশে? কয়, মামা এটার উপর এখন জিনিস নাই। আমি তাই নাকি? দাম কত? বললো, এক একটা দাম অ্যাকর্ডিং টু কোয়ালিটি, 300 টাকা থেকে 900 টাকা, 800 টাকা, 600 টাকা। ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি। তার মানে এখনো ভেজালের কথা বলা নেই। কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো আমি যেন কি যেন একটা এনার্জি পেলাম। আমার কাছে সবকিছু সুন্দর লাগা শুরু করলো। ভালোই তো লাগতেছে। দোস্ত দেখি ফোন করা শুরু করলো। এই যে ফোন করতেছে, ফোন করতেই আছে করতেই আছে। ফোনে তিনি একটার পর একটা কথা বলতেছেন বলতেছেন, আমার দিকে কোনো খেয়াল নাই। আমি তো দেখতেছি একের পর এক তারা খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন। আমি বললাম, কিরে এত ফোন করস কেন? রাখ,
কথা কইস না আসলে ও তখন অন্য ফেস। আমি বললাম যে তুই যে এই যে 4টা 5টা করে খাইতেছস লাইক দ্যাট, তোর খরচ কত? কয়েক কইস না, পুরান ঢাকা পোলাপান তো পয়সা আছে অনেক, লটস অফ মানি। বাপের আমলে পাইছে, খরচ করতেছে। তো আমি বললাম যে তোর খরচ কত হয়? ডেইলি 2-2.5 হাজার টাকা, 3-4 হাজার টাকা খরচ হয়ে যায় মিনিমাম। আমি কস কি তা ক বছর ধরে তুই খাইতেছ? তুই তো আগে ডাইল খাইতি, এখন কেন ইয়াবা? ওইটার ফিলিংস হয় না, কি বাল সাল দেয় আমার ভেজালের মধ্যে জিনিস, এত পয়সা দিয়ে খাই আমার ফিলিংস হয় না। ওটা খেয়ে আমার লাভ আছে? তাও তো কথা, তোর ইয়াবা দাঁড়ালো কেন? কয়টা আইসে খাইয়া দেখলাম যে খারাপ লাগে না, ভালোই লাগে, তো এটা তোরা লাইছি ভালোই করছস। তো এটা তো বিরাট খরচ, তো কয় খরচ তো খারাপ না, তো এটা বুঝতেছি আমি। আমি কি তুই কবচ খাইতেছ? প্রায় 1.5-2 বছর এগো। 1.5-2 বছর, সো ইটস এ বিগ মানি। এত টাকা কি করলি, কই থেকে পেলি? বাপের ছিল। তা কইস না, ওই যে আমার নামে এতগুলো ফ্ল্যাট আছে না, তার মধ্যে একটা ফ্ল্যাট বেচে দিছি, 40-50 লাখ টাকা পাইছি, তো ওইটা দিয়ে চলতেছি। 2 বছর খরচ করে লাইছি। আমি কই 1.5-2 বছরে তুই একটা ফ্ল্যাট হোগা বানিয়ে দিলি? কইস না বাল, জীবনটা এইভাবে। তো সে যাই হোক, এক ইতিহাস। এই ইতিহাস অনেকের জীবনেই ঘটছে, অনেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে নেশার পেছনে খরচ করতে করতে। লাইক আওয়ার সোসাইটির অবস্থা এরকম দাঁড়ায় গেছে। ফ্রাস্ট্রেশন বলেন, পরিবেশ বলেন, সামাজিক অবস্থান বলেন, দুর্নীতি বলেন, সবকিছু মিলায় জিলায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। দুঃখজনক। Hey, we're the Canadian Tenors. You're listening to the new classical 90s